মন যা খোঁজে কিছু ভালোবাসা, প্রেমার গল্প সবই পাবে। শোনো যদি ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প। নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন জয়তী গঙ্গোপাধ্যায়ের লেখা আপনজন। একটা খবর এসেছে, খবর নয়, যেন আকস্মিক ধস। থেমে গিয়েছে সুকুমার বাবুর বেগবান সংসারের চাকা। অন্যদিন এই সময় সুকুমার বাবুর বাজার হয়ে যায়। দ্বিতীয় কাপ চা হাতে খবরের কাগজ পড়েন তিনি মনোযোগ সহকারে। খবরের কাগজ পড়া, টিভিতে খবর শোনা সুকুমার বাবুর অতি প্রিয় কাজ। এই নিয়ে মনোরমা দেবীর সঙ্গে মাঝে মাঝে অশান্তিও হতো। ইদানিং অবশ্য মনোরমা দেবীর সময় পান না কর্তার সঙ্গে বিরোধ করার। 4 মাস হলো এক নবাগতা এসে কর্তা গিন্নি দুজনেরই মন প্রাণ সব জয় করে নিয়েছে। বরং কর্তা খবর ও খবরের কাগজ নিয়ে ব্যস্ত থাকলে তিনি খুশি হন। একতাল নরম ময়দার পুতুলটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভারী তৃপ্তি পান। বারবার মনে পড়ে যায় শিশুটির পিতার কথা। দুজনের চেহারায় এত সাদৃশ্য যে মাঝে মাঝে অবাক হয়ে যান তিনি। নাতনির সঙ্গে খেলতে খেলতে ভুলে যান নিজের বয়সের কথা। পুত্রবধূটি বড় ভালো। শ্বশুর শাশুড়ির ছেলে মানুষই দেখে ওরও মজা লাগে, বোধহয় মায়াও। আরেকজনের জন্য খুব মায়া লাগে শ্যামশ্রীর, যে মানুষকে প্রতি মাসে মেয়ের ছবি পাঠায় সে। প্রতি সপ্তাহে চিঠি আসে সমিতের। বাবা মা, স্ত্রী ও কন্যার জন্য কত যে ভালোবাসা, কত যে উদ্বেগ প্রকাশ পায় সেই চিঠিতে, তা বলার না। এক কথায় সোনারপুরের বাগান ঘেরা একটি ছোট্ট বাড়ির জন্য তার যে আকুলতা, সেই আকুলতা শুধু অনুভব করে তার একান্ত আপনজনেরা। বিয়ের পর থেকে শ্যামশ্রী জানে সুমিতের চিঠি শুধু বিরহী চক্ষের বার্তা নিয়ে আসে না। সেই চিঠিতে থাকে পোষমানা নেড়ি কুকুর ভুলোর ভাঙা পায়ের জন্য গভীর উদ্বেগ। পাড়ার ছেলে, ছোটবেলার বন্ধু, বেকার পরেশের চাকরি হলো কিনা, সেই জিজ্ঞাসাও থাকতো সুমিতের চিঠিতে। বাবা মার কথা তো থাকতই। প্রথম প্রথম একটু অভিমান হতো শ্যামশ্রী। ভাবত, মানুষটা শুধু আমার একার হয় না কেন? কিন্তু ধীরে ধীরে প্রকৃত সত্যটা বুঝে যায় সে। সেন পরিবারের পারস্পরিক মেলবন্ধন তাকেও বেঁধে নেয়। শ্বশুর শাশুড়ি তাকে চোখে হারান। শ্বশুর মশাইয়ের সঙ্গে বাগানের কাজ করতে করতে ছোট্ট বাগানটা তারও আপন হয়ে যায়। শাশুড়ির কাছে ধীরে ধীরে শিখে নেয় সুমিতের প্রিয় সব রান্না। শ্যামশ্রী প্রতিদিন উপলব্ধি করে দুটি প্রবীণ মানুষের ভাবনার ও আলোচনার প্রিয় বিষয় হলো তাদের পুত্র, তাদের একমাত্র সন্তান। শ্যামশ্রীর মতো মনোযোগী শ্রোতা পেয়ে তাদের সেই উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা বন্যার মতো দুকুল প্লাবী। শ্যামশ্রী আরো আরো গভীরভাবে চিনে নেয় একটি মানুষকে। মনেই হয় না 1 মাস মাত্র ঘর করেছে সুমিতের সঙ্গে। মেজার সুমিত সেনগুপ্তকে চলে যেতে হয়েছিল সুদূর কাশ্মীরে। স্বামী চাকুরি স্থলে ফিরে যাওয়ার পর প্রথম প্রথম শ্যামশ্রীর বড্ড একা একা লাগত। ধীরে ধীরে কখন যে সে একটা বৃত্তের মধ্যে ঢুকে গিয়েছিল সে নিজেই বুঝতে পারেনি। সেই বৃত্তের 3 অধিবাসীর চোখ থাকে ডাকপিয়নের দিকে, আর কান থাকে টেলিফোনের দিকে। বাপের বাড়িতে গেলেও মন ছটফট করে ছায়ানীরে ফেরার জন্য। ড্রেসিং টেবিলে রাখা সুমিতের ছবিটা দুষ্টুমির হাসি হাসে।
কাশ্মীর থেকে কি নিয়ে যাব তোমার জন্য? চোখে জল এসে যায় শ্যামশ্রীর। চিঠিতে লেখে, তুমি কবে আসবে? উত্তর আসে না। তার পরিবর্তে সুমিত স্বয়ং এসে হাজির। সুমিতকে দেখে ফুলো কুকুরটার লেজ নাড়া আর বন্ধ হয় না। সুকুমার বাবু দ্বিতীয়বার বাজারে ছোটেন। খবরের কাগজ আর পড়াই হয় না সেদিন। বাপ বেটার কত কথা। মনোরমা দেবী আর শ্যামশ্রী মহাব্যস্ত রান্নাঘরে। দুপুরে খেতে বসে সুমিত খুব খুশি। মায়ের রান্নার বউয়ের রান্নায় তফাৎ খুঁজে পায় না, বড় তৃপ্তি বোধ করে সে। সন্ধ্যায় ছায়া নিড়ে কত মানুষের আসা যাওয়া, চা জলখাবারের বিরাম নেই। সবাই ভালোবাসে সুমিতকে। সুমিতও মানুষজনকে ভীষণ ভালোবাসে। রাত্রে একান্তে স্বামীর বাহুবন্ধনে শ্যামশ্রীর মনে পড়ে যায় সুমিতের লেখা চিঠির একটা লাইন, শ্রী, এবার যখন বাড়িতে যাব তোমার উষ্ণতা দিয়ে আমায় ভরিয়ে দিও, যাতে কাশ্মীরের ঠান্ডাকে হার মানাতে পারি। সুখে লজ্জায় মুখ লাল হয়ে যায় শ্যামশ্রীর। 1 মাসের ছুটি দ্রুত শেষ হয়ে যায়। ছায়ানের ছেড়ে যেতে মন চায় না সুমিতের, তবু যেতেই হয়। এসব দুর্বলতা বুকের গভীরে লুকিয়ে রাখতে হয়। কিন্তু বেশি দিন গোপন থাকে না একটা খবর। ছায়ানিরে আসছে একজন নতুন আগন্তুক। সকলের অধীর প্রতীক্ষা শেষ হয় একদিন। মা হয় শ্যামশ্রী। মেয়ে তো নয়, যেন একটা ছোট্ট জাপানি পুতুল। মেয়ের ছবি দেখেই সুখী হতে হয় সুমিতকে। শেষে অনেক কষ্টে 1 সপ্তাহের ছুটি পায় সুমিত। পিতা মাতা স্ত্রী ও কন্যা পরিপূর্ণ সংসারে একজন পরিতৃপ্ত সম্পূর্ণ মানুষ সুমিত। ছায়ানির যেন সুখের সমুদ্র। এমন সমুদ্রে ভাসতে কার না স্বাদ হয়? কিন্তু সৈনিক সে, তাকে যেতে হয়। অন্য এক সমুদ্র তাকে ডেকেছে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেই সমুদ্রে জীবন প্রতি মুহূর্তেই অনিশ্চিত। তবু থামার উপায় নেই। সৈনিকের রক্তে দামামা বাজে, হারা চলবে না। শত্রুকে জয় করতে হবে, মাতৃভূমির সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। ছায়ানির এখন অনেক দূর। কার্গিল রণক্ষেত্রে যুদ্ধরত সুমিত ভাবে, জিততে আমাদের হবে। সহকর্মীদের মৃত্যু দেখলে বুক টনটন করে। কিন্তু রণক্ষেত্রে মৃতের জন্য দুঃখ করার সময় কই? এখন শুধু এগিয়ে চলার পালা। সৈনিকের রক্তে, শহীদের আত্মদানে নতুন তীর্থস্থান নির্মাণ হয়ে যায় কার্গিলে, দ্রাসে। কার্গিলও বুঝি অনেক অনেক দূরে সরে গিয়েছে সোনারপুরের ছায়ানির থেকে। চিঠি ফোন কিছুই আর আসে না কয়েকদিন যাবৎ। শেষ চিঠিতে সুমিত জানিয়েছে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সে। সেখান থেকে চিঠি লেখা ও ফোন করার সুযোগ খুব কম। চিন্তা করতে বারণ করেছে সে আপনজনদের। তবু চিন্তা হয়, ভাবনা হয়, মন মানে না। শুধু অবোধ শিশুটি নিশ্চিন্তে হাসে। ওর কোনো ভাবনা নেই, নিজের জন্যও ভাবতে হয় না ওকে। সত্যি শৈশবই জীবনের শ্রেষ্ঠ সময়। সুকুমার বাবুর সঙ্গে খবরের কাগজ পড়া নিয়ে প্রতিযোগিতা চলে বাড়ির অন্য 2 প্রাপ্তবয়স্ক সদস্যদের। ছায়ানিরের বাতাস কেমন যেন গুমট, তবু শিশুটির হাসি পরিবেশ কিছুটা বদলে দেয়। প্রাপ্তবয়স্করা একটু হাঁপ ছেড়ে বাঁচেন। সুকুমার বাবু নাতনিকে কোলে নিয়ে বলেন, মনে হয় যুদ্ধ এবার থেমে যাবে। যুদ্ধ থামে না। প্রতিদিন জয় এবং মৃত্যু হাত ধরাধরি করে আসে। শুধু যাদের যায় তারা বোঝে। শহীদের রক্তস্রোতে মিশে যায় তার আপনজনদের অশ্রুধারা। সাধারণ মানুষ যুদ্ধের খবর পড়ে, শোনে। উত্তপ্ত আলোচনা চলে সর্বত্র। পরমাণু বিস্ফোরণের ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে আতঙ্কিত বোধ করে অনেকে। সুকুমার বাবু বাজারে যেতে চান না।
রাস্তায় বাজারে সবাই তাদের শুভার্থী, সবাই সুমিতের কুশল সংবাদ চায়, সবাই সুকুমার বাবুকে যুদ্ধের বিভীষিকা ও অনিশ্চয়তার নানা ঘটনা বলতে চায়। বুক কাঁপে সুকুমার বাবু, পালিয়ে আসেন বাড়ির ঘেরাটো। ওরা তিনজন পরস্পরের সঙ্গে আজকাল কথা খুব কম বলে, যেন বলার মতো বিশেষ কিছুই নেই পৃথিবীতে। শুধু ফোন এলে তিনজনই ছুটে আসে ধরার জন্য। তিনজনই প্রতীক্ষা করে পিয়নের। শুধু পিয়ন যেন ছায়ানীরের রাস্তা ভুলে গিয়েছে। সুমিতের চিঠি আসে না, ফোন আসে না, তবু আসে, খবর আসে, এক মারাত্মক খবর। সেই খবরের আশঙ্কায় তারা প্রায় বোবা হয়ে গিয়েছিল। সেই ভয়ঙ্কর আশঙ্কায় সত্য হয়ে তাদের মুখ ও বধির করে দিল। ফোনের আওয়াজ, আত্মীয়দের কান্না, প্রতিবেশীদের সমবেদনা কিছুই আর শুনতে পায় না তারা। কোনো কিছুর জন্য আর প্রতীক্ষা নেই, প্রয়োজনও বুঝি ফুরিয়ে গিয়েছে। তবু শ্যামশ্রীকে উঠতে হয় ওর বাচ্চার জন্য। শ্যামশ্রীর বাবা মা চলে যেতে পারেননি। মনোরমা দেবীর ছোট বোন ও সুকুমার বাবুর ছোট ভাইও থেকে গিয়েছেন। অন্যরা ধীরে ধীরে ফিরে গিয়েছে যে যার বাড়িতে। কিন্তু যারা ফিরে যায় তারাও মনে যুদ্ধ ক্ষত নিয়ে যায়। এতদিন যারা যুদ্ধ এবং যুদ্ধ জয়ের প্রয়োজনীয়তা নিয়ে বিস্ফোরক কথাবার্তা বলেছেন, তারাও যুদ্ধের এই করুণ পরিণতি দেখে হঠাৎ যেন দ্বিধাগ্রস্ত বোধ করছেন। ভাবছেন, যুদ্ধে কার লাভ? কেন দুটো বিশ্বযুদ্ধের পরেও পৃথিবীতে শান্তি ও মৈত্রীর জয় হচ্ছে না? ছায়ানীরে নেমে এসেছে শ্মশানের স্তব্ধতা। শ্যামশ্রীর বাপ মা মনে মনে ভাবছেন, কি করবে শ্যামশ্রী? কতই বা বয়স ওর। মেয়ের অকাল বৈধব্যের জন্য নিজেদের দায়ী করছেন। ভাবছেন আর্মি অফিসারের সঙ্গে বিয়ে না দিলেই পারতেন। মনোরমা দেবীর বোন দিদির পাথরের মূর্তি দেখে ভয় পায়। দিদির হাত ধরে বলেন, দিদি মন শক্ত কর, বউটার কথা ভাব, নাতনির কথা ভাব। মনোরমা দেবী কিছু বলতে পারেন না, শূন্য চোখে তাকিয়ে থাকেন। তারপর হঠাৎ ডুকরে কেঁদে ওঠেন। সুকুমার বাবু যেন বাজ পড়া এক তাল গাছ, কয়েক ঘন্টায় বুড়িয়ে গিয়েছেন। শূন্য চোখে দেখছেন ক্রন্দনরতা স্ত্রীকে। সবার অলক্ষ্যে শ্যামশ্রী নিজের ঘরে দৌড় দিয়েছে। বাচ্চাটা শান্তিতে ঘুমোচ্ছে। সুমিতের ছবির দিকে তাকিয়ে দু চোখ জলে ভরে যায় তার। মনে পড়ে যায় কত দিনের কত মধুর স্মৃতি। চোখের জল আর বাঁধ মানে না। লুটিয়ে পড়ে সে বিছানায়। চেষ্টা করেও থামাতে পারছে না গলা থেকে বেরিয়ে আসা অসহায় জন্তুর মতো এক গোঙানির শব্দ। কে যেন তার দরজায় করাঘাত করছে। বিপর্যস্ত অবস্থাতেই দরজা খুলে দেয় সে। দরজার সামনে শ্বশুর মশাই। প্রথমে বুঝতেই পারছিল না শ্যামশ্রী বাবা কি বলছেন। পরে খেয়াল করল সুকুমার বাবু পাগলের মতো তার কাঁধ ধরে ঝাঁকাচ্ছেন আর বলছেন, খোকা বেঁচে আছে বৌমা, খোকা বেঁচে আছে। ভয় পেয়ে যায় শ্যামশ্রী, ভাবে পুত্র শোকে কি পাগল হয়ে গেলেন বাবা। ততক্ষণে অন্যরাও এসে গিয়েছে ওই ঘরের দরজার সামনে। ছোট কাকা জানালেন, ভুল খবর দিয়েছিলেন মন্ত্রী, এই মাত্র ফোনে সেই ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। হতচকিত শ্যামশ্রী, আবেগতাড়িত শ্যামশ্রী নিজেকে আর সামলাতে পারে না। ঘুমন্ত বাচ্চাকে বুকে আছড়ে পড়ে তাকে চুমোয় চুমোয় ভরিয়ে দেয়। কান্না হাসি মেশানো এক অদ্ভুত গলায় বলতে থাকে, বাপটু, তোর বাবা বেঁচে আছে, তোর বাবা বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে থেকে এতগুলো মানুষকে আজ বাঁচিয়ে দিয়েছে সুমিত। আগামীকাল কি হবে কে জানে।
তবু উপস্থিত সকলের চোখে জল, মুখে হাসি। সমুদ্রের ঢেউয়ের মতো একটা কথাই সকলের মনের তীরভূমিতে বারবার আছড়ে পড়ছে। সুমিত বেঁচে আছে, সুমিত বেঁচে আছে। এখানেই শেষ হলো জয়তী গঙ্গোপাধ্যায়ের লেখা আপনজন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।